পাহাড়ে ঘেরা আর সবুজে ঢাকা ছোট্ট গ্রাম নীলপুর। ভোরের আলো ধীরে ধীরে শিউলি ফুলের ওপর গড়িয়ে পড়েছে। পাখির ডাক ভেসে আসছে দূরের তালগাছ পেরিয়ে। ঠিক এখানেই থাকে এক কিশোরী, মীরা, যার চোখে নীল আকাশের মতো স্বপ্ন আর মনে কৌতূহল। দিদিমা, আজ নদীর ধারে যাব ভাবছি। কালই দেখলাম কাশফুল ফুটেছে, সাদা সাদা তুলোর মতো। দূর থেকে দেখলেই মনে হচ্ছে আকাশ নেমে এসেছে মাঠে। আমি কয়েকটা তুলে আনবো আর তোমার ঘরে রাখবো। তখন ঘরে ঢুকলেই কত সুন্দর গন্ধ পাবে তুমি। যাও মা, ফুল তোলা তো ভালোই, কিন্তু শোনো, পশ্চিমের পুরনো বট গাছের কাছে যেন যেও না। পশ্চিমের ওই বট গাছ? কেন? ওটা তো খুব সুন্দর। গরমে তার ছায়ায় বসলে কত শান্তি লাগে। শান্তি? ওখানে শান্তি নেই মা, আছে অশান্তি। বহু বছর আগে এক রাতে ওই বট গাছের তলায় তিনজন মানুষকে শেষবার দেখা গিয়েছিল। তারপর তারা উধাও। উধাও মানে সবাই কোথায় গেল? খুঁজেও পাওয়া যায়নি কারোর চিহ্ন। কেউ বলে তারা জঙ্গলে গিয়েছিল আর ফিরে আসেনি, কেউ বলে নদী গিলে ফেলেছে। কিন্তু গ্রামের বয়স্করা কি বলে জানো? ওখানে আছে এক অভিশপ্ত আয়না, যেটা মানুষগুলোকে টেনে অন্য এক জগতে নিয়ে গেছে। আহা দিদিমা, এসব গল্প বাচ্চাদের ভয় দেখানোর জন্য বানানো হয়, যেন তারা একা দূরে কোথাও না যায়। সব গল্প কল্পনা হয় না মা, কিছু গল্পের ভিতরে সত্যিও থাকে, যা চোখে দেখা যায় না, কিন্তু সময় এলে অনুভব করা যায়। ঠিক আছে, আমি বটগাছের কাছে যাব না, শুধু নদীর ধারে গিয়ে কাশফুল তুলে ফিরে আসব। যদি কথা রাখিস মা, তাহলেই ভালো। কারণ বেশি কৌতূহল মাঝে মাঝে মানুষের জীবনে ঘোর বিপদ ডেকে আনে। মীরা হাসি মুখে বেরিয়ে পড়ল, কিন্তু দিদিমার চোখে ফুটে উঠল এক পুরনো ভয়ের ছায়া। নীলপুরের নদী ঠিক সময়ের মতো থামে না, কিন্তু তাড়াহুড়োও করে না। বাতাসে কাশফুলের নরম দুলুনি, চারপাশে ধানক্ষেতের গন্ধ। দূরে নদী আর আকাশ মিশে গেছে একে অপরের সাথে। আহ, কি সুন্দর গন্ধ! এই ফুলগুলো ঘরে রাখলে দিদিমার মন খুব খুশি হবে। আর হয়তো তিনি আবার সেই পুরনো দিনের মতো গুনগুন করে গান করে উঠবেন। এমন সময় হঠাৎ বাতাস থেমে যায়, পাখির ডাক বন্ধ হয়ে যায়, নদীর ঢেউ স্থির হয়ে যায়, যেন হঠাৎ সময় আটকে গেছে। কি হলো হঠাৎ? সব এত চুপচাপ হয়ে গেল কেন? এমন সময় দূরে পশ্চিমের বটগাছের দিকে কেমন যেন এক অদ্ভুত ঝিকিমিকি আলো ফুটে উঠল। ওটা ওটা কিসের আলো? খুব অদ্ভুত লাগছে আলোটা। কৌতূহল মীরাকে ধীরে ধীরে পশ্চিমের বটগাছের দিকে নিয়ে যায়। সে দেখে কাদার মধ্যে কিছু একটা চকচক করছে। এটা কাঁচ নাকি রূপোর কিছু? সে কাদা সরিয়ে দেখে রূপালি ফ্রেমে আটকানো এক আয়না, যার কাচ এত পরিষ্কার যে মনে হচ্ছে আয়নাটা সবে বানানো হয়েছে। এটা কি দিদিমার বলা সেই আয়না? তুমি তুমি আমার কথা শুনতে পাচ্ছো? কে তুমি? আয়নার ভেতরে থেকে কথা বলছো কিভাবে? আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমি বন্দি, আমার কাছে সময় কম আছে। পারো যদি এখান থেকে আমাকে অন্য কোথাও নিয়ে যাও। ওই শয়তান চলে এলে আমি আর কিচ্ছু বলতে পারবো না। এক মুহূর্তেই মীরার সকাল একবারে বদলে গেল। সে জানে না এই আয়না তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু একবার এই আয়নাতে চোখ পড়লে আর পিছিয়ে আসার রাস্তা পাওয়া যায় না।
মীরা তার ছোট্ট মাটির ঘরের ভেতরে ভয়ে চুপচাপ বসে থাকে, কারণ তার ছোলার ভেতরে আছে এমন কিছু যা এই গ্রামের মানুষ কেবল গল্পে শুনেছে। মীরা, মীরা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি তুমি আবার এসেছো? আমি আসিনি, আমি এখানেই বন্দি 7 বছর ধরে, এক মুহূর্তের জন্য মুক্তি পাইনি। বন্দি? কিন্তু আয়নার ভিতরে কেউ বন্দি হয় কেমন করে? আমার নাম আমার নাম অরুণ দেব। আমি পূর্বের রাজ্যের রাজপুত্র ছিলাম, কিন্তু এক দুষ্টু জাদুকর কালবীর আমার রাজ্য দখল করতে চেয়েছিল। আমি তাকে বাধা দিলে সে আমাকে অভিশাপ দিয়ে আয়নায় বন্দি করে দেয়। তুমি এত বছর এখানে আছো, তুমি খাও ঘুমো, এইসব কিভাবে হয়? এই আয়না আমার কারাগার, আর কারাগারে সময় থেমে যায়। ক্ষুধা তৃষ্ণা কিছুই লাগে না, শুধু শুধু মুক্তি পাওয়ার অপেক্ষাতেই আছি। তুমি বেরোতে পারবে কিভাবে? পূর্ণিমার রাতে সাদা পদ্ম ফুল আর নীল চাঁদের আলো আমার উপর পড়তে হবে, কিন্তু সেই ফুল আর সেই আলো কেবল আছে ছায়ার দুর্গে, যেখানে কালভিড় থাকে। সেখানে পৌঁছতে হলে 7 নদী আর আগুন বন পেরোতে হবে। তাহলে আমি যাব, তোমাকে মুক্ত করব। তুমি জানো না এটা কতটা বিপজ্জনক। ছায়ার দুর্গে গেলে হয়তো আর ফিরে আসতে পারবে না। তবে তবে তুমি যদি এই এই অসাধ্য কাজটা করতে পারো, আমাকে এখান থেকে মুক্তি করে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। দিদিমা সবসময় বলে ভয়কে চোখে চোখ রেখে দেখতে হয়, আর তুমি যদি এত বছর ধরে অভিশাপে আটকে থাকতে পারো, তবে আমিও এই অসাধ্য কাজ করতে পারবো। সেই মুহূর্তে গ্রামের এক সাধারণ মেয়ের মনে জন্ম নিল এক শপথ, অন্যায়কে হারিয়ে বন্দিকে মুক্ত করার শপথ। পরের দিন ভোরের আলো ফুটতেই মীরা বেরিয়ে পড়ল রাজকুমারের অভিশাপ ভাঙতে। বাড়িতে কাউকে জানায়নি সে তার শপথের কথা। হয়তো দিদিমা খুব চিন্তা করবে আমাকে দেখতে না পেয়ে, তবে আমি তো ভালো কাজেই যাচ্ছি। সফল হয়ে আজই ফিরে আসব, তখন তিনি আমাকে নিয়ে খুব গর্ব অনুভব করবেন। কিছুটা পথ পার হতেই মীরার চোখে পড়ল বিশাল বটগাছের নিচে ধ্যানরত এক বৃদ্ধ সন্ন্যাসী, যেন 100 বছরের অভিজ্ঞতার ছাপ তার মুখে। প্রণাম বাবা। কে কে মা তুমি? তোমার চোখে এত তাড়াহুড়ো কেন? কোথাও যাবে? আমি ছায়ার দুর্গে যাচ্ছি বাবা। আমাকে 7 নদী আর আগুনের বন পেরোতে হবে। আমাকে আশীর্বাদ করুন যাতে আমি বিজয়ী হয়ে ফিরি। পথটা যে খুব কঠিন মা, সাথে বিপজ্জনকও। ওই বনে আগুনের ভয়ঙ্কর শিখা আছে, আর ওখানে থাকে এমন সব প্রাণী যারা মানুষের সাহস খায়। তা হলেও আমাকে যেতে হবে বাবা। আমি কাউকে প্রতিশ্রুতি দিয়েছি, আর সেই প্রতিশ্রুতি আমি ভাঙতে পারবো না। মানছি তুমি কথা দিয়েছো, কিন্তু সেই কথা রাখার জন্য যে সাহস লাগে তা কি তোমার মধ্যে আছে? আর তোমার এই অভিযান কোনো লোভে পড়ে হচ্ছে না তো? সেই রাজকুমারের রাজ্য পাওয়ার লোভ নেই তো তোমার মধ্যে? না বাবা, আমি কোনো লোভ থেকে যাচ্ছি না। আমি সত্যি ওই রাজকুমারের কষ্ট দেখে ব্যথা পেয়েছি, তাই তাকে উদ্ধার করতে চাই। রাজকুমার বন্দিমুক্ত হলে তিনি আবার নিজের দেশে ফিরে নিজের রাজ্যের মানুষের কল্যাণ করতে পারবেন। আমার তার কাছ থেকে কিচ্ছুটি নেওয়ার নেই। ঠিক আছে, তোমার মন পবিত্র, তাই এটা তোমাকে দিচ্ছি, কাছে রেখো। এটা অগ্নিশিলা। এর আলো আগুনকে দূরে সরিয়ে দেবে আর তোমার পথ খুলে দেবে। কিন্তু মনে রেখো, এই আলো তোমার হৃদয়ের সাহসের সঙ্গে যুক্ত।
তুমি যদি সাহস হারাও, আলো সঙ্গে সঙ্গে নিভে যাবে। ধন্যবাদ বাবা, আমি আমার সাহস হারাবো না। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি নিজের প্রতিজ্ঞা রাখতে পারি। বিজয়ী ভব। এইভাবে শুরু হলো এক যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষায় লুকিয়ে আছে মুক্তির চাবি। বিকেলের রোদ ধীরে ধীরে সোনালি থেকে কমলা হচ্ছে। পাহাড়ের গা বেয়ে নামতেই মীরার সামনে দেখে এক লালচে আলো ছড়ানো ঘন বন। গাছের ডালে ঝুলে আছে জ্বলন্ত লতা, মাটিতে দপদপ করে জ্বলছে আগুনের ফুল। এই বন অগ্নিবন, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি শিকড়ের মধ্যে লুকিয়ে আছে আগুনের প্রাণ। সন্ন্যাসী বাবার অগ্নিশিলা, এই শিলাই আমাকে পথ করে দেবে সামনে যাবার। মীরা তার হাতের মুঠোয় অগ্নিশিলা চেপে ধরে। পাথর থেকে নরম কিন্তু উজ্জ্বল নীল আলো বনের মধ্যে ছড়িয়ে পড়ে, আর সেই আলোতে গাছের আগুন ধীরে ধীরে সরে গিয়ে সরু পথ তৈরি হয়ে যায়। কিন্তু সে জানে না, এই বন আগুনই শুধু শত্রু নয়, আছে অগ্নিবনের অভিভাবক, আগুন প্রাণী, যে মানুষের সাহস পরীক্ষা করে। কে কে আমার বোনের পথ ভেঙে যাচ্ছে? আমি মীরা, আমি এখানে কোনো ক্ষতি করতে আসিনি, শুধু আমার এক বন্ধুকে মুক্ত করতে এসেছি। তুমি ভাবছো শুধু ভালো উদ্দেশ্যেই তোমাকে পথ করে দেবে? এই বন শুধু সৎ আর সাহসীদের যেতে দেয়। সত্য লুকালে আগুন তোমায় গ্রাস করবে। আমি কিছুই লুকাচ্ছি না। আমি আমার বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছি, আর প্রতিশ্রুতি ভাঙার মানুষ আমি নই। হুম, ঠিক ঠিক আছে। হুম, ঠিক আছে। সাহস সাহস আছে দেখছি তোমার। যাও, কিন্তু মনে রেখো, যদি যদি পথের মধ্যে তোমার সাহস ভেঙে পড়ে, আমি তোমায় খুঁজে নেব। এই বলে আগুন প্রাণী ধোঁয়ায় মিলিয়ে যায়। পথ পুরোপুরি খুলে যায়, মীরা বন পার হয়। অগ্নিবনের পর আসে প্রথম নদী শ্বেতধারা। এর জল এতই ঠান্ডা যে ছুলেই হাড় জমে যায়। মীরা নদীর ধার ঘেঁষে দাঁড়ায়। সাহস করে একটু জলে নামতেই নদীর ওপর বরফের সেতু তৈরি হয়ে যায়। দ্বিতীয় নদী কুয়াশাধারা, যেখানে কুয়াশার মধ্যে পথ দেখা যায় না। সেখানেও মীরা একইভাবে সাহস করে নদীতে নামে, আর নতুন পথ খুলে যায়। এইভাবে সাহস করে একে একে 7 নদী পার হলো মীরা। প্রতিটি নদী তার সাহসকে পরীক্ষা করলো, আর প্রতিবারই সে নিজের প্রতিশ্রুতিকে মনে করে জিতল। সপ্তম নদী পার হতেই দূরে দেখা গেল কালো কুয়াশায় ঢাকা এক বিশাল দুর্গের ছায়া। এটাই সেই ছায়ার দুর্গ, যেখানে আলো ঢুকতে ভয় পায়। দরজায় পাহারা দিচ্ছে প্রবেশপাল, এক বিশাল রাক্ষস, যার চোখে লাল আলো জ্বলছে, যে মানুষের হৃদয় দেখে বলে দিতে পারে সেখানে মিথ্যে আছে নাকি সত্য। মীরা দরজার সামনে এসে দাঁড়ায়। চারপাশে ঘন কুয়াশা, বাতাসে শীতল গন্ধ। কে এলে? আর কি চাই? আমি মীরা, আমি এখানে এক বন্দীকে মুক্ত করতে এসেছি, যে বহু বছর ধরে অভিশাপে আটকে আছে। কে হয় সে তোমার? আমার বন্ধু, সে আমার কাছে সাহায্য চেয়েছে তার মুক্তির জন্য। বন্ধুর মুক্তির জন্য নিজের জীবন বাজি রেখে এখানে এসেছো, এতে তোমার লাভ কি? আমি সবসময় লাভের হিসাব করি না, যা ঠিক সেটাই করি। তিনি বহুদিন অভিশাপে আটকে আছেন, তার কষ্ট আমি শেষ করব
কথা দিয়ে এসেছি। তোমার উদ্দেশ্য সৎ, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই নাও, এই বাঁশিটা বাজিয়ে শোনাও। মিথ্যের সুর আমার কানে পাথর হয়ে যায়। তোমার যদি সত্য সাহস থাকে, তবে সত্যির সুর বাজিয়ে শোনাও। আমি বাজাবো আমার মায়ের শেখানো সুর, যেখানে কোনো মিথ্যে নেই, আছে শুধু ভালোবাসা আর আশা। বাঁশির সুর শুনে প্রবেশপালের চোখ নরম হয়ে আসে, লাল আলো ম্লান হয়, আর ধীরে ধীরে পাথরের দরজা খুলে যায়। যাও, কিন্তু মনে রেখো, দুর্গের ভেতর যে আছে, সে কেবল সাহস নয়, হৃদয়ের পবিত্রতাও পরীক্ষা করবে। মীরার জন্য দরজার ওপারে অপেক্ষা করে আছে কালভীরের আস্তানা, যেখানে তাকে সাহসের শেষ পরীক্ষা দিতে হবে। ছায়ার দুর্গের ভেতর যেন অন্ধকারও নিঃশ্বাস নিচ্ছে। কালো পাথরের দেওয়ালে মশাল জ্বলছে, কিন্তু আলো দেওয়ালে পৌঁছতেই তাকে অন্ধকার গিলে নিচ্ছে। মেঝেতে অদ্ভুত শুকনো গাঢ় দাগ, যেন পুরনো রক্তের ছাপ। বাতাসে পোড়া ধূপ আর ধাতব গন্ধ মিশে আছে। মীরা সতর্কভাবে পা ফেলে এগোচ্ছে। হঠাৎ এক দমকা ঠান্ডা হাওয়া এসে মশালের আলোগুলো কাঁপিয়ে দেয়। ধোঁয়ার মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে কালভীর। আমার বন, আমার নদী, আমার প্রবেশপাল, সব পেরিয়ে তুমি এখানে পৌঁছেছ। সত্যি সত্যি তুমি সাহসী, কিন্তু বোকা। আমি কাউকে জিততে বা হারাতে আসিনি, আমি শুধু আমার বন্ধুকে মুক্ত করতে এসেছি। তোমার বন্ধু কে? ওই রাজপুত্র? সে আমার বন্দি, আর তুমি তুমি হবে আমার নতুন সংগ্রহ। এই বলে কালভীর এক মন্ত্র উচ্চারণ করে, আর মেঝে থেকে আগুনের দড়ি তৈরি হয়ে সাপের মতো মীরার দিকে ছুটে আসে। কিন্তু সাহস যখন হৃদয়ের ভেতরে থাকে, তখন কোনো আগুনই পথ আটকাতে পারে না। মীরা অগ্নিশিলা তুলে ধরে। অগ্নিশিলার আলো তীব্র হয়ে ওঠে। আগুনের দড়ি থেমে গিয়ে ছাই হয়ে যায়। তুমি তুমি আমার জাদু নষ্ট করেছো, জানো না? আমি আমি মানুষের ভয় খেয়ে বেঁচে থাকি। তাহলে আজ তুমি ক্ষুধায় মরবে, কারণ আমি তোমাকে আমার ভয় দেব না। এরপর কালভীর ক্ষিপ্ত হয়ে অগ্নিদ্বীপ উঁচিয়ে আঘাত করতে চায়। অগ্নিশিলার আলো অগ্নিদ্বীপে পড়তেই শিখা বিস্ফারিত হয়। আগুন যেন জীবন্ত সাপের মতো কালভীরকে পেঁচিয়ে ধরে। না, না, এটা সম্ভব নয়। না, এটা সম্ভব নয়। কালভীরের চিৎকার ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে যায়। যেখানে সে দাঁড়িয়ে ছিল, সেখানে শুধু পোড়া ছাই আর ভাঙা মন্ত্রচিহ্ন রয়ে যায়। মীরা দেখে দুর্গের এক কোণে রাখা আছে সেই অভিশপ্ত আয়না। জানালার ফাঁক দিয়ে
পূর্ণিমার নীলাভ আলো ঢুকছে। মীরা আয়নাটার সামনে সাদা পদ্ম ফুল রাখে, আর যখন ফুল আর চাঁদের আলো একসাথে মিলল, তখন অভিশাপের শেকল খুলতে শুরু করলো। আয়নার ভেতরে ঝড়ের মতো আলো ঘুরপাক খেতে লাগলো। আয়নার কাঁচ ফেটে গেল। ভেতর থেকে ঝলমল আলোয় বেরিয়ে এলো রাজকুমার অরুণ দেব। মীরা, তুমি আমাকে মুক্ত করলে। তুমি শুধু আমাকে নয়, আমার রাজ্যকেও অন্ধকার থেকে বাঁচালে। আমি প্রতিশ্রুতি রেখেছি, বন্ধুর জন্য এইটুকু করাই যায়। মীরা, তুমি তুমি যদি চাও আমার রাজ্যে আমার রানী হয়ে থেকে যেতে পারো। তোমার সাহস, তোমার হৃদয় আমার পাশে থাকলে আমরা অজেয় হব। রাজকুমার, আমার রাজ্য তো আমার গ্রাম আর আমার দিদিমা, সে ছেড়ে আমি কিভাবে যাই বলুন? কিন্তু আপনি যখনই চাইবেন, আমার দরজা আপনার জন্য খোলা থাকবে। সেই থেকে নীলপুরে নতুন এক গল্প বলা হয়, এক মেয়ের গল্প, যে ভয়কে চোখে চোখ রেখে দেখেছিল আর নিজের সাহস দিয়ে অন্ধকারকে হারিয়েছিল।